তুমি বলতেই ভালো লাগে। অনেকেরই দেখি বউ তুই বইলা সম্বোধন করে, এটা আমার বিরক্ত লাগে। বউরে তুই কইরা বললে মনে হয় অভদ্র ভাষা, আর তুমি কইরা বললে মনে হয় রোমান্টিক ভাষা, ভালোবাসা। ফুলবানু মধুর হাসলো, ঠোঁট ভিড়িয়ে বলল, শীত আইসা পড়ল, শীতে যে দরগা হয়, আমারে নিয়ে যাইবেন বাসা ভাই। আচ্ছা নিয়ে যাবো। উদাস কণ্ঠে দূরে দৃষ্টি মেলে ধরে জবাব দেয় বাদশাহ। গতবারও কইছিলেন নিয়ে যাইবেন, পরে আর নেন নাই। অভিমানী কণ্ঠে অনুযোগের সুরে বলল ফুলবানু। তুমি মেলায় গিয়া কি কিনবা ফুল? আপনি যা কিনা দিবেন তাই নিমু। আমি তোমার একটা তালপাতার পাখা কিনে দিমু, আর আলতা, টকটকে লাল জবা ফুলের মতো আলটা। বিয়ের পরে আমি বাইরে থেকে কাজ করে আইলে তুমি আমারে বাতাস করবা, তোমার দুই পায়ে রোজ গোসলের পর আলতা দিয়া রাখবা। তুমি যখন ঘরের কাজকর্ম করবা আমি তোমার আলতা রাঙা পা দুইখান দেখো মন ভইরা। আপনার কথা শুনলে প্রাণ জুড়াইয়া যায় বাচ্চা ভাই। আপনি আসলেই একজন বাদশা, আমার বাদশা। ছলছল চোখে বলল ফুলবানু। আচ্ছা, কোন মেলায় যাইবা ফুল? শীত কয়েক জায়গায় মেলা বসে। আন্দারমানি খেতে যে বিরাট মেলা বসে, সেইখানে যামু আমি। ওই মেলার কথা সবার মুখে শুনি। আচ্ছা সমস্যা নেই, বড় চাচির কাছে বইলা নিলেই যাইতে দিব। হ্যার যত জ্বালা হইল নতুন বউয়ের সঙ্গে, কামের মাইন্সের লগে নয়। হঠাৎ কুকুরের আওয়াজে দুজন উঠে দাঁড়ায়। গোলাপজাম গাছের ডাল টেনে ধরে কিছু আতপাকা ফিকে হলদে রঙের ফল ছিঁড়ে নেয় বাদশা, ফুলবানুর হাতে দেয়। গ্রামের এই অপ্রচলিত সুমিষ্ট ফলটা পছন্দ ফুলবানুর, খুব পছন্দ। ফুলবানু গোলাপজামের ভিতরে বীজ দুটো ফেলে দিয়ে বাদশার মুখে পুড়ে দিল জোর করে, নিজের মুখেও পুড়ে দিল একটা। কচকচ করে খেতে খেতে বলল, খান, হালকা মিঠা আছে না? তোমার নরম হাতে তিতাও আমার মুখে মিষ্টি লাগে ফুল। দুজনে আলাদা পথ ধরে বাড়ির দিকে এগিয়ে যায়। আদুরি রান্নাঘরের সামনে উঠানে দাঁড়ানো ছিল। ফুলবানুকে তীক্ষ্ণ চোখে দেখলো, দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে, কিন্তু কিছু বলল না। সবাই সবার মতো করে ব্যস্ত থাকে বলে বাদশা ও ফুলবানুর মেলামেশা আঁচ করতে পারেনি কেউ। কিন্তু আদুরি বেশ কিছুদিন ধরে অনুসন্ধিৎসু চোখে দেখছে এই দুজনকে। বাগানে যখন বাদশা যায় তখন কাজের ছুতোয় ফুলবানুও যায়। কারণ হলো সুপারি, তাল, নারিকেল ফল পাকলো কিনা, ঝরে পড়লো কিনা, শুকনো ডালপালা কি পরিমাণ পড়লো, এগুলোকে পুঁজি করে দুজনা ফিরে আসে বহু সময় অতিক্রম করে। তারা দুই একদিন পরপর নয়, রোজই যায়, তবে আলাদাভাবে যায়। ফিরেও দুজনে আলাদাভাবে ভিন্ন ভিন্ন সময়ে। ফুলবানু চলে আসার পর বাড়ির অন্য পথ ঘুরে আসে বাদশা, হাতে থাকে কাজ করে আসার নমুনা। আদুরির বিরহী মন বিদ্রোহী হয়ে উঠল তরিতেই, নিজের রুমে চলে গেল। তার অন্তর ফুঁসে উঠল। তালুকদারের মেয়ে হয়ে সে প্রেম করতে পারছে না, অথচ তাদের আশ্রয়ে বেঁচে থাকা দুজন ছেলে মেয়ে দিব্যি মনের সুখে চুটিয়ে প্রেম করে যাচ্ছে। সে তো তাদের চেয়েও অসহায়। তাহলে কি অর্থ তার এত চাকচিক্যময় আরামদায়ক জীবনের? কি হলো তালুকদারের একমাত্র কন্যা হয়ে? ভালোবাসার মানুষকে ভুলে অন্য একজনের সঙ্গে একই রুমে একই বিছানায় তার ঘুমাতে হবে, এটা অসহনীয়। আদুরির মনে তীব্র ঈর্ষাবোধ কাজ করছে। আদুরি হিংস্র হয়ে ওঠে, বালিশ খামচে ধরে, জীবনের সমাধান খুঁজতে থাকে বিক্ষুব্ধ মন নিয়ে। শিখা রাতে টেবিলে বসে খাতার একটা ধপধপে পৃষ্ঠা ছেড়ে নিল। স্কুল থেকে আসার সময় 5টা খাম কিনে আনলো, তাও সেটা নুরিকে বলে দিতে হলো মেয়েকে। শিখা চিঠি লিখতে বসলো রাজের কাছে, কিন্তু লিখতেই পারছে না। ব্যাকরণ বইয়ের আবেদনপত্র চিঠির চ্যাপ্টারে চলে গেল, সবগুলো পড়ে নিল, তবুও গুছিয়ে নিতে পারছে না। অতঃপর কয়েক ঘন্টা ব্যয় করে এলোমেলো হাতে বাঁকা বাঁকা শব্দে লিখে ফেললো একটা প্রণয় চিঠি। এক দুই কথায় রাশিদ ও রানীর মাঝে পাল্টা তর্ক শুরু হলো। এক পর্যায়ে তা তুমুল আকারে ধারণ করলো। রুমের দরজা বন্ধ থাকায় দালানের অন্য রুমগুলো থেকে তাদের ঝগড়া কারো কর্ণগোচর হলো না। রানী তিরিক্ষি মেজাজে বলে উঠল, আপনার 7 জনমের কপাল, আমি নিজের ভবিষ্যতের কথা বাদ দিয়া বিয়া পইরা আছি এই সংসারে। বিয়া হইছে 10 বছর, একটা সন্তানের মুখও দেখলাম না, মা ডাক শুনতে পাইলাম না। সুমনার 2 পোলাপান কি সুন্দর মায়ের বুকে বুকে থাকে, মুরগির ছানার মতন। রাশেদ এগিয়ে যায়, রানীর মুখ খিচিয়ে ধরে হাত দিয়ে, রক্তচক্ষু নিয়ে বলল, এইটা আটখুড়া নারী, তার 14 গোষ্ঠীর ভাগ্য। আমি তারে ছাড়া দেই নাই, দ্বিতীয় বিয়ে করি নাই। নামি রানী তুই, কামে ঠনঠনা। এই থলথলা দেহের কি মূল্য? সন্তান জন্ম দিতে পারুস না? তালুকদার বংশের মান মর্যাদার কথা ভেবে আমরা আমরা স্ত্রী ছাড়তে পারি না, না 10টা বিয়ে করতে পারি। রানী চোখের পানি ছেড়ে দিয়ে বলে ওঠে, মিথ্যা অপবাদ দিলে আল্লাহ আরশ কাইপ্পা উঠব কইলাম।
সন্তান হয় না আপনার দোষে, আমার নয়। ডাক্তার তো এটা কইলই ঘুইরা ফিরা। আমি নিঃসন্তান আপনার জন্য, আমার জন্য না। আইজকার পর আর আমারে অপবাদ দিলে পরিণাম ভালো হইব না কইলাম। তোর লাগে এই এক বিয়া নিয়া আর লাগতে রাজি নই আমি। আমি প্রমাণ দিতে চাই যে আমি সন্তান জন্মদিনে সক্ষম। আপনি পারবেন, একটা পুরুষ মানুষ বিয়ে করতে পারবেন, কিন্তু আমি কেমনে প্রমাণ দিব যে আমিও সন্তান জন্মদানে অক্ষম নই, সক্ষম? আমি কইলে রাজি হবি? কি? তুই কারোর সঙ্গে থাকবি কিছুদিন, আমিও আরেকজনের সঙ্গে থাকবো। এটা কার দোষ সেটা শিওর হওয়ানোর জন্য। তাও তোর লগে তাও তোর লগের অশান্তি চাইতে ভালো তাও তোর লগের অশান্তি চাইতেও ভালো। ঘৃণায় রিরি করে উঠল রানীর মন, মুখ বিকৃত করে বলল, ছি, আপনার যা ইচ্ছা করেন, আমি এসবে নাই। আমার চিন্তা আমি করতেছি। রাশেদের মাথা বিশ্রী রকমের উগ্র হয়ে আছে। পুরুষ হয়ে সে সন্তান জন্মদানে অক্ষম এটা নিতে পারছে না। রোজ তাকে কটাক্ষ সুরে হেয় করে কথা শোনায় রানী। এটার জবাব সে যে কোনো মূল্যে দিতে চায়। সে প্রমাণে বিশ্বাসী। তার 2-4 দিন পর এক সন্ধ্যায় রাশেদ বাড়ি আসে বাইরের কাজ শেষে। সুযোগ বুঝে ফুলবানুকে ডাক দেয়। ফুলবানু এগিয়ে এসে, ভাইজান কি কন? ফুলবানু, তোর সঙ্গে আমার জরুরি একটা কাজ আছে। তুই আমাকে কাজটা করতে সাহায্য করলে বিনিময়ে যা চাইবি তাই পাবি। তবে মুখ বন্ধ রাখতে হবে তোর। কাজটা খুব গোপন। তবে কর- তবে করতে তুইও অনেক আনন্দ পাবি। ফ্যাসফ্যাসে গলায় মধুমাখা স্বরে বলল রাশেদ। অবোধ ফুলবানু মনে মনে ভাবল, এত বড় একজন পুরুষ মানুষ না জানি কত বিপদে পড়েছে। এই প্রথম কামের মাইয়ার কাছে সাহায্য চাইলো, এটা আমার জন্য গর্বের। সে বিনা প্রশ্নে বিনা বাক্যে রাজি হয়ে গেল। ফিসফিসিয়ে বলল, বিনিময় চাই না বড় ভাইজান, আপনারে খুব মান্য করি। আপনার উপকার হইলে আমি খুশি। আপনাগো খাইয়া পড়ি, নইলে নিমক হারামি করা হয়। কন কেমনে কি করতে হইব, কখন কই যাইতে হইব? কাজটা রাতের আধারে করতে হইব। তোর রুমেই হয়তো, কিন্তু সেখানে তো মতি চাচির মাও থাকে। তাই বাগানের ভেতরে যাইতে হইব তোর আমার সঙ্গে। সমস্যা নাই ভাইজান, যাইতে পারুম। শোন, কাজটা অন্তত 2 দিন পর পর করতে হবে। এভাবে 1 মাস করলেই হবে। কাজটা করতে কতক্ষণ লাগতে পারে ভাইজান? এই আধ ঘন্টার একটু বেশি। আমি যাই। কাল কাল আমি তোরে সংকেত দিলেই পেছনের জংলার বাগানে চলে যাইস। কাউকে বলবি না, খবরদার। ফুলবানু ঘাড় হেলিয়ে চলে যায়। নুরি যখন একা থাকে তখনই তার মাথায় জেঁকে বসে তালুকদার বাড়ির ঘটনাটা। বাদশা ও শিখা তার কাছে বর্ণনা শুনে বলল, সেই লোক খায়রুল তালুকদার। তাহলে সে কিভাবে জানে এই বিষয়? এটা প্রথমে তার বের করতে হবে। নানাভাবে ফোন দিয়ে আঁকতে থাকে নুরি। বাদশাকে তার হাত করতে হবে এই মিশনে সফল হতে হলে। ওই বাড়িতে একমাত্র বাদশাকে পেল সে আপনের মতো। তার ফন্দিয়াটা শেষ, কঠিন ফন্দি। এখন কেবল বাদশাকে হাত করার অপেক্ষা। কিন্তু এখন বাদশাকে কিভাবে খবর দিবে, কিভাবে দেখা করবে, কোথায় দেখা করবে, এটাও ভাবনার বিষয়ে ধারালো নুরির কাছে। এই ভিতরে একদিন বিকালে বাদশা নিজের গ্রামে গেল। বিছানায় পড়া মা জুলফাকে দেখতে ইচ্ছা করছে তার। 3 কোলে নিজের বলতে তার মা ছাড়া আর কেউই নেই। 1 বছর ধরে জীবনে এলো ফুলবানু। আজ ফুলবানুকে বিয়ে করার বিষয়টা আলাপ করবে মায়ের সঙ্গে। অবশ্য এর আগেও বার কয়েক মাকে ফুলবানুর কথা বলেছে আকার ইঙ্গিতে, কিন্তু জুলফা নিমরাজি হয়েছে। তার কথা, নাম পরিচয়হীন ফুলবানু তার ছেলের অযোগ্য, তার পুত্র বাদশা। তালুকদার বাড়ির সব দায়িত্ব বাদশার হাতে। সে গৃহস্থ ঘরের মেয়েকে বাদশার বউ বানাবে। বাদশা সেদিন মনে আঘাত পেল, তবুও মাকে কিছু বলেনি। পিতৃহারা বাদশা মায়ের ছায়াতলে বড় হয়েছে। সেই মায়ের অন্তরে সে ব্যথা দিতে নারাজ। মায়ের হাতে পায়ে ধরে ম্যানেজ করে নিতে হবে। আজ রাতে মায়ের কাছে থেকে পরের দিন চলে যাবে সে উজানপুর গ্রামে। বাদশা তাদের ঢুলির বেড়ার ঘরে পা রাখতেই থমকে দাঁড়ালো। এসে কাকে দেখছে? বিদ্যুৎ শক খাওয়ার মতো তার সমস্ত শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। অসময়ে ছেলেকে দেখে জুলফা ভয়ানকভাবে ঘাবড়ে গেল। আরে তালুকদার চাচা, আপনি? আমি এই দিকে এক কাজে আসছিলাম। তুমি সেই দিন কইলা তোমার মা অসুস্থ, তাই ভাবলাম তোমার মায়ের একটু দেখা যাই, হাতে কিছু পয়সা করিও দিয়া যাই। কথাগুলো বলেই ভীষণ অপ্রস্তুত হয়ে বাদশাদের ঘর হতে বেরিয়ে গেল খায়রুল তালুকদার। বাদশার মনে তালুকদারকে নিয়ে পূর্বের একদিনের মতো আজও টানা বাঁধল কিছু প্রশ্ন। সে জুলফার পাশে বসলো, কপালে ভাঁজ ফেলে বিস্ময় ও কৌতূহল মিশ্রিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, মা, তালুকদার আইছি হঠাৎ আমাদের বাড়িতে? আর কোনোদিন আইছে এর আগে?
জুলফা নিরুত্তর, ভাবলেশীনভাবে বসে আছে বিছানার এক কোণে। কি বলবে বা কি বলা যায় ভেবেই তার পাগল পাগল দশা। নিজেকে একটু গুছিয়ে নিল গোপনে। বাদশা আবারও একই প্রশ্ন করলো মাকে। জুলফা টনটনে গলায় বলার চেষ্টা করলো, এর আগেও 2-4 বার আইছেন। তুই হেগো বাড়িতে বহুদিন ধইরা আসোস, তাই এদিক আইলেই আমরে দেইখা যায়। কিছু টাকা করিও দেয়। কেন, কোন সমস্যা হে আইলে? বাদশা মায়ের কথা আংশিক বিশ্বাস করে, তবে পুরোপুরি নয়। ছোট তালুকদার এবার তার নজরবন্দি হয়ে গেল। মাকে সাবধানী চোখে বলল, এরে বেশি প্রশ্রয় দিও না, তারে আমার বেশি সুবিধার মনে হয় না মানুষ হিসাবে। কয়েকদিন আগে দেখছি এক নারীর সাথে তার কথা কাটাকাটি হয়েছে, সেই নারীটার গলা টিপে ধরেছে। জুলফা হতভম্ব গলায় বলল, কি কস? কে সেই নারী? বাদশা নুরির কথা আড়াল করে সচেতনভাবে বলে, তুমি চিনবা না, তাদের গ্রামের। ওহো, হয়তো কোনো বিষয় আশায় নিয়ে কোন্দল হয়েছিল সেই বেটির লগে। তালুকদার গো হিসেব নিকাশ অন্যরকম। বাদশা নিজেই প্রসঙ্গ বদলে ফেলে, মায়ের শরীরের খবর নেয়। মা জানা এখন ভালোর দিকে আছে শরীর। বাদশা উঠে গিয়ে পেছনের রুমে যায়, মিটসেফ খুলে এটা সেটা নিয়ে খায়। ফিরে এসে মায়ের পাশে লম্বা হয়ে শয়। মায়ের গায়ে হাত রেখে ফুলবানুর প্রসঙ্গ তুলে মাকে বুঝায়। এই শীতেই ফুলবানুকে ঘরে তুলতে চায় জুলফা। মেরে স্বরে বলল, ফুলবানু, কামের মাইয়া, তরে বিয়ে করবি? মা, আমি তো কাজের ছেলে, গরিবের ছেলে, তার আর আমার পরিচয় তফাৎ নাই। আমি ফুলবানুরে নিয়ে সুখী হমু, তুমি শুধু দোয়া কইরো আমগো দুইজন রে। জুলফা আর কিছু বলে না, শান্ত দিঘির জলের মতো নীরব থাকে। দীর্ঘশ্বাস লুকায় ছেলের অলক্ষ্যে। বাচ্চা ঘুমিয়ে পড়ে মাকে জড়িয়ে ধরে। রাজ অফিসে টাইপ মেশিনে টাইপিংয়ে ব্যস্ত। একজন কর্মচারী এসে তার দিকে একটা খাম এগিয়ে ধরল বিনয়ের সঙ্গে। স্যার, আপনার চিঠি আসছে। রাজ চমকে তাকালো, চিঠিটা হাতে নিয়ে ভরাট কণ্ঠে বলল, ঠিক আছে আবুল, রেখে যাও। আবুল নিচু মাথায় প্রস্থান নিল রাজের সম্মুখ হতে। রাজের তর সইছে না, এক্ষুনি তাকে পড়তে হবে। হাতের কাজ রেখে খামের উপরের ঠিকানা দেখলো, শিখা চিঠি দিয়েছে। রাজ আপ্লুত হয়ে উঠল, যত্ন করে চিঠির মুখ ছিঁড়ে নিল। বড় একটা কাগজের মাঝখানে অল্প কিছু লেখা, এতটুকুন চিঠি। পুরো কাগজটা ভরে লিখলে কি হতো খুকি? তবুও রাজ আবিষ্ট হয়ে নিবিষ্ট চিত্তে পড়তে থাকলো চিঠিখানা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার চিঠি পেয়েছি, অনেক ভালো লাগলো। আপনার কথা আমার মাঝে মাঝে মনে পড়ে। আপনাকে টেলিফোন করতে ইচ্ছে করে, আবার দরকারও আছে। কিছু কথা ছিল, কলমের ভাষায় সব বলা যাবে না, মুখের ভাষায় বলতে হবে। কথাগুলো আপনাদের বাড়ি নিয়ে, কিন্তু দ্বিধার জন্য পারছি না। আপনার চিঠির ভাষা অসম্ভব সুন্দর, খালি পড়তে মন চায়। কিভাবে এত ভাষা শিখলেন? মনে হয় অনেক পড়াশোনা করেছেন আপনি এই বিষয়ে। আমার ক্লোজ বান্ধবীর নাম কুসুম, তাকে আপনার কথা বলেছি। সে দেখতে চেয়েছে আপনাকে নিয়মিত নামাজ পড়তে চেষ্টা করবেন। আমার নামাজ পড়ার অভ্যাস ছোটবেলা থেকেই আম্মা বকে বকে অভ্যাস করিয়েছে। আমার টেস্ট পরীক্ষা সামনে, দোয়া করবেন। আর কিছু লেখার মতো কথা খুঁজে পাচ্ছি না, চিঠি পেলে উত্তর দেবেন। ইতি মধুপুরের শিখা। রাজ হেসে ফেলল, খালি রুমে শব্দ করেই বলল, মধুপুর গ্রামে আর কোনো শিখা নেই? তোমার চিঠিটা বেশ সাদামাটা, বুঝলাম এটাই তোমার প্রথম ভালোবাসা চিঠি। কাঁচা হাতে পাখা লেখা, আশা কারো ঠিক না, তবে ভীষণ আনন্দ পেলাম। চেষ্টা করেছো অন্তত। তবে আমি তোমাকে আগের চেয়ে মাধুর্যময় প্রেমের চিঠি লিখবো। তা পড়ে পড়ে দেখে দেখে তুমি আমার চেয়েও রোমান্টিক মধুমাখা চিঠি লিখতে পারবে এক সময়। কথাগুলো বলা শেষে সে চিঠিটা ভাঁজ করে ঠোঁটে চেপে ধরল এক মুহূর্তের জন্যে। বুক পকেটে রেখে দিল যত্ন করে, সিন্ধুকে রাখা গহনার মতো। অবসর হলে চিঠির জবাব লিখতে বসবে, দেরি করা যাবে না। রেজিস্ট্রি করে দিলে চিঠি এমার্জেন্সিভাবে 3 দিনেই পেয়ে যাবে মধুপুরের অগ্নিশিখা, নয়তো সপ্তাহের মতো লেগে যাবে। শিখা কি বলতে চায় শোনা জরুরি। ছোট তালুকদারের মনে ভয় ঢুকে গেল। বাদশা কি তাকে সন্দেহ করেছে? করাটাই স্বাভাবিক। তালুকদাররা এভাবে সচরাচর একজন কর্মচারীর বাড়িতে পদধূলি দেয় না। বাদশা চতুর ও সাহসী ছেলে, নিগুড় সত্য জেনে গেলে তার মৃত্যু অবধারিত। তার পূর্বে বাদশা নয়তো জুলফাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। এদিকে নুরিকে একান্তে পাওয়ার লোলুপ বাসনায় সে মরিয়া হয়ে উঠেছে। ফোন দিয়ে আসছে কিভাবে নুরিকে বসে আনা যায়। তার আগে জুলফার একটা হেস্তনেস্ত করা দরকার। কই মাছের প্রাণ জুলফার। মারার জন্য বহু চেষ্টা করে মারতে পারল না, তবুও হাল ছাড়ে না সে। যেহেতু বাদশাকে মারা দুরূহ কাজ, তাই জুলফাকে মারার জন্য ফাইনাল প্রস্তুতি নেয় ছোট তালুকদার। রাজের ফিরতি চিঠি চলে এলো শিখার কাছে, সাথে 5,000 টাকাও দিয়ে গেল পিয়ন। শিখা অধিকার সুলভ হাসি দিয়ে বলল, বাবা, একেবারে রেজিস্ট্রি করে দিয়েছে চিঠি।
যেন তারা কইরাই পায়। আবার এত টাকা দরকার কি ছিল? দেখি তো কি লিখলো এবার কবি সাহেব। মধুপুরের অগ্নিশোকা কেমন আছো? নিশ্চয়ই এক মাতাল প্রেমিকের অতল ভালোবাসায় ভালো আছো। আমি একদম ভালো নেই তোমাকে ছাড়া। তুমিই না এই হৃদয় শূন্য মরুভূমি। আজকাল ম্যাজিক শিখতে ইচ্ছা করে, তাহলে 2 বছরকে 1 মাসে শেষ করে দিতাম। শুনে না আমার ঘড়ি কাটা রাত 11টা ছুঁই। সারাদিনের কর্মব্যস্ততা শেষে এখন তোমাকে লিখতে বসলাম। আমার একলা বারান্দায় লুটোপুটি খাচ্ছে ল্যাম্পপোস্টের হলদে আলো। সেই ঝকঝকে আলো আমার কাছে নিয়ে অম্লান। জগতের সমস্ত আলো আমার কাছে ফিকে, সুদূর আমার সব আলো তোমায় ঘিরে। ওহে প্রিয়া, তোমার চিঠি পেয়েছি। তুমি তোমার মতো করে লিখেছ, আমি আমার মতো করে বুঝে নিয়েছি। নির্ভুল বানানে তোমার হ্যান্ড রাইটিং চমৎকার। চিঠির ভাষার মতো তোমার মুখের ভাষা শুদ্ধ হলে মনে হয় দারুণ হতো। যাই হোক, সেটা সামনের দিকে ঠিক হয়ে যাবে। আমার আদালতে তোমার সাজা হবে, কারণ তুমি বলেছ মাঝে মাঝে মনে পড়ে আমার কথা। তাই আমি তো 1 সেকেন্ডের জন্য তোমায় ভুলতে পারি না। মন মন্দিরে দীপশিখা হয়ে জ্বলছ, অহনিশ্ব। আর একটা সাজা হলো তুমি পুরো পাতা জুড়ে লেখনি কেন, দুষ্টু কোথাকার। আমি ভাষা নিয়ে পড়িনি, তবে অনেক পড়েছি। MA পাস আমি, শহরেই পড়াশোনা করেছি। ধীরে ধীরে সব জানবে। চিঠির সঙ্গে 5,000 টাকা দিলাম, আমাকে দিও আর তুমি খরচ করো। আমার চিঠি পাওয়া মাত্রই সময় করে টেলিফোন করবে। ফোন ফ্যাক্সের দোকানে গিয়ে আমাদের বাড়ির বিষয়টা জানতে চাই। কি হয়েছে? তোমার সঙ্গে কেউ দুর্ব্যবহার করেছে? আমাদের পরিবারের কেউ তো এমন কখনো দেখিনি। আর যদিও টুকটাক কেউ কিছু করে থাকে, তারও একটা বড় কারণ রয়েছে। আম্মা আমাকে তার ভাতিজিকে বিয়ে করতে চেয়েছে, তাই হাসু মামার মৃত্যুর সংবাদ পেয়েছি। অতিরিক্ত মদ্যপান, তাই মৃত্যু স্বাভাবিক। বড় ভাইয়া টেলিগ্রাম করে আমাদের 3 ভাইকে জানিয়েছে। তোমার কিন্নর কণ্ঠী শোনার অধীর অপেক্ষায় আছে আমি। ইতি, পল্লী কিশোরীর এক দিশেহারা প্রেমিক। শিখা মন ভরা অবধি চিঠিটা বারবার পড়ে নিল। পড়া শেষে চিঠিটা তুলতুলে গালের একপাশে চেপে ধরল, মিটমিটিয়ে হেসে নুরির কাছে গিয়ে বলল, আম্মা, উনি টেলিফোন করতে বলছে। পরীক্ষা শেষ হইলেই একবার ফোন করমু। অপেক্ষায় দিন গুনুক বেচারা। কি কও? তা পারবি। টাকা কিছু তোর কাছে রাখবি? এখন তোমার কাছে রাখো, ঘরের কোনো দরকারে খরচ কইরো। সেটা তো করমুই। 2টা কাঠের চেয়ার কিনতে হইব। তোর শ্বশুর বাড়ি থেকে কেউ আইলে পুরানা চেয়ারে বসতে দিতে শরম করে। আল্লাহ গো, বাঁচাইয়া রাইখো আমার জামাইটারে। শুক্রিয়া আদায় করে উচ্চারণ করল নুরি। রাশেদের অপেক্ষার অবসান ঘটে। ধরনীর কোলে সন্ধ্যা নেমে এলে সে চোরা চোখে দেখে নিল কে কোথায় আছে। সবাই সবার রুমে। 2 তালুকদার মসজিদে মাগরিবের নামাজ পড়তে গিয়েছে। এশার নামাজ শেষ করে তারা বাড়ি ফেরে। ঘরে আর কোনো পুরুষ নেই। কাচারি ঘরে থাকে বাদশা ও বরকত, তারা সেখানে আছে। মতির মা ও ফুলবানু ঘুমায় রান্নাঘরের বড় চৌকিতে। একই ছাদের নিচে তালুকদার পরিবারের সদস্য ও তাদের দাস দাসীরা ঘুমাতে পারবে না, এতে তাদের জাত যাবে। এমন অহংবোধ থেকেই ফুলবানু ও মতির মায়ের শোয়ার ব্যবস্থা রান্নাঘরে, নয়তো বড় ঘরেই পড়ে আছে অবশিষ্ট রুম। যদিও হাফ টিনের বেড়ার রান্না ঘরটিও থাকার মতোই বড়। রাশেদ রান্নাঘরের চাপানো দরজা সামান্য ফাঁক করলো। দেখলো মতির মা বিপরীতমুখী কাত হয়ে শুয়ে আছে। ফুলবানু ফ্রেমে বন্দি একটা ছোট্ট রুমালে রঙিন সুতার কারুকাজ করে যাচ্ছে, আপন মনে গীত গাইছে। আইসে দামান সাহেব হইয়া, বইসে মুখে রুমাল দিয়া। আইস বুঝি নয়া দামান ফুল রে যাইব নিয়া, ঘুমটা মুখে বউসা যাইয়া। দরজার বাইরে কারো উপস্থিতি টের পেয়ে সে চকিতে চাইল। রাশেদ চোখের পাতা ঝাপটে ইশারা দিল বাইরে আসার জন্য। ফুলবানু ইশারায় বোঝালো, জান আইতাছি। রাশেদ বাগানের প্রবেশ মুখে আবছায় মাঝে চেপে দাঁড়িয়ে আছে। ফুলবানু সন্তর্পণে নিঃশব্দ পায়ে বেরিয়ে এলো। ধীর পায়ে চোরের মতো এদিক ওদিক চেয়ে এগিয়ে গেল। তাকে দেখে রাশেদ চাপা স্বরে ডাক দিল, এই ফুলবানু, এদিকে আমি। ও মাগো, এখনই তো ডরাইলাম। বলে বুকের মাঝে থুতু ছিটে মারে ফুলবানু। রাশেদ ফুলবানুর হাত ধরে নিস্তব্ধ বাগানের সরু পথ ধরে এগিয়ে যায় কিছুটা ভিতরে। রাশেদ ফুলবানুকে অন্ধকারাচ্ছন্ন একটা নির্দিষ্ট স্থান দেখিয়ে বলে, আয় এইখানে বসি। মাটির উপরে বসুম? বুঝলাম না ভাইজান, ব্যাপারটা কি? হতচকিত স্বরে হিসিয়ে বলল ফুলবানু, আরে না, আমি কিছুক্ষণ আগে আয়সা পরিষ্কার কয়টা কলাপাতা কাইটা বিছিয়ে রাখছি। দাঁড়িয়ে কতক্ষণ কথা বলা যায়? তোর পা ব্যথা করব। তোর প্রতি আমার একটা আলাদা একটা টান আছে, সেই অধিকারই তোরে কিছু বলবো। সুন্দর একটা বিছানা হয়েছে, আয়। ফুলবানু ও রাশেদ পায়ের স্যান্ডেল খুলে কলাপাতার শয্যায় উঠে বসে। রাশেদ ফুলবানুর হাতে কচকচে 4টা 500 টাকার নোট ধরিয়ে দেয়। ফুলবানু খুশি হয়। হাত রাখলে হারাইয়া যাইব, বক্ষ বন্ধনীর ভেতরে রাইখা দেই, পড়ার চান্স নেই ততক্ষণ, যত কিছুই হোক। ফুলবানু রেখে দিল রাশেদের বলা স্থানে। রাশেদ প্রথমে ফুলবানুকে তার সন্তান জন্মদান নিয়ে বিষয়টা খুলে বলে।
ফুলবানু ব্যথিত স্বরে আক্ষেপ করলো। শুনে রাশেদ তার পরক্ষণে ফুলবানুর হাত চেপে ধরে বলল, তুই আমার এই উপকারটা কর ফুলবানু, আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো। আমি তোর শরীরের কোথাও হাত দিব না, কারণ আমার বাজে মতলব নাই। শুধু তোর সঙ্গে আপোষে আমার 1 মাস মেলামেশা করতে দিই, আমি এই কাজটা কইরাই চলে যাবো। চিল্লাস না আল্লাহর হস্তে, মন দিয়া বোঝার চেষ্টা কর। আমি রানীরে বোঝাতে চাই আমি সন্তান জন্মদিনে অক্ষম নই, আমি সন্তান জন্মদানে অক্ষম নই, সক্ষম। তোর পেটে বাচ্চা এসে গেলে তখন নষ্ট করে ফেলালেই হইব। আমি সেই ওষুধ আয়না দিমু তোরে, তুই শুইয়া পড়, আমি বালিশের ব্যবস্থা করতাছি। ফুলবানুর কলিজা মোচড় মেরে উঠল কলার মোচার মতন। ভয়ার্ত ও ঘৃণা ভরা কণ্ঠে বলে ওঠে, আমি মইরা গেলেও এইটা পারুম না। আমার দেহ মন একজনের সঁপে দিছি, আরেকটা বিয়ে করলেই তো হয় না। ধরেন আপনার টাকা নিয়ে যান। এখানে যেহেতু গন্ডগোল ফুলবানু, তালুকদার পরিবারের একটা ঐতিহ্য ও রেওয়াজ আছে, বাইরের 10 জন নারীর সঙ্গে রাত কাটাও সমস্যা নেই, কিন্তু ঘরের বিবি থাকবে একটাই এবং সারা জীবন সেই থাকবো, ছাড়াও যাইব না তারে। নিয়মের কমতি নেই, শত নিয়ম। সেখানে এইখানেই সাধারণ পরিবারের সঙ্গে আমাদের পার্থক্য, বুঝলি? নইলে কবেই বিয়ে করতাম। এভাবে নানা কথায় ফুলবানুরে নরম করার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেল রাশেদ। আমারে যাইতে দেন কইলাম, নইলে চিল্লাইয়া সব এরে ডাকুম। শাসানো গলায় বলল ফুলবানু। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।